ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর। প্রায় 100 শতাধিক ব্যক্তিকে বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ, সেই অভিযোগের আজকে চার্জ শুনানির দিন ধার্য ছিল। চার্জ শুনানিতে আজকে ডিফেন্স তাদের যুক্তিগুলো উপস্থাপন করেন। তারা একটি ডিসচার্জ পিটিশন দিয়েছিলেন। এর জবাবে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রসিকিউশনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন। অর্থাৎ আগামী 14 জানুয়ারিতেই এই চার্জ গঠন হবে কি হবে না এই বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এই ছিল আজকে জিয়াউল হাসানের মামলা সংক্রান্ত আলোচনা। ওনারা বলছেন যে 15 বছর পর কেন এই অভিযোগগুলো আসলো এবং এটা এখন কেন, কোথায় পাবে? বিষয় হচ্ছে, প্রথমত দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের তামাদি আইন প্রচলিত হয় না। অর্থাৎ ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন, যে 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। এই জুলাই সংঘটিত হয়েছেই হচ্ছে বিগত বছরগুলোতে ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে এবং যারা বিচার বঞ্চিত ছিলেন, যারা এত বছর বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন, সেই বিষয়গুলো যেন মানুষ বিচার পেতে পারে। তার জন্যই আসলে জুলাই এবং এই বিপ্লবের পরে আজকে যেহেতু অপরাধগুলোর জন্য আদালতে মামলা হয়েছে, এই মামলার প্রেক্ষিতে আজকে বিচার হচ্ছে। সুতরাং সময়ে দেরি হচ্ছে কেন বা এত দেরি পরে কেন, এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য বা কোনো যুক্তিগ্রাহ্য আলোচনা নয়। সাবেক সেনাপ্রধানের কথা দেখুন, সম্পর্কে যে কথাগুলো বলছিলেন, তিনি সাক্ষ্য যখন আসলে সশরীরে সাক্ষ্য দেবেন তখনই আসলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল হাসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে। আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে, এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কী ছিল, এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কী বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে, তিনি তখন বলতে পারবেন এবং আপনারা সেটা দেখবেন। না, ওইটা আসলে সাক্ষী যখন তিনি দিবেন, সাক্ষী হিসেবে তখন তিনি বলতে পারবেন। আলকাজ মল্লিকের যে ফাইনাল রিপোর্টে কোথাও র্যাবকে দায়ী করা হয়নি, এই ধরনের বিষয় পক্ষ থেকে আনা হয়েছে। তারা অব্যাহতি যে আবেদন সেখানে এই বিষয়গুলো এনেছেন। জি, এই ব্যাপারে আচ্ছা, এখানে দুটো বিষয় আবারও পরিষ্কার করে দিই। প্রথমত হচ্ছে, চূড়ান্ত রিপোর্ট সত্য, অর্থাৎ ফাইনাল রিপোর্ট ট্রু, এটা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে আইনের ভাষায় যে ঘটনাটি সত্য কিন্তু কে বা কারা সুনির্দিষ্টভাবে করেছে এই বিষয়টি সম্পর্কে জানা যায়নি। এবং একটা বিষয় কিন্তু এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় 10-11 সালের রিপোর্টগুলোতেই, যে যদি প্রকৃত অপরাধীদের সন্ধান পাওয়া যায় তাহলে আবার পুনঃ তদন্তের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। সুতরাং সেই সময় যেহেতু অপরাধীদেরকে চিহ্নিত করা যায়নি, এবং কেন যায়নি এর ভালো মতো এর কারণ আপনারা ভালো করেই জানেন। আমাদের ফর্মাল চার্জেও আমরা এটি উল্লেখ করে দিয়েছি স্পষ্টভাবে যে জিয়াউল হাসান সহ তার যারা সমসাময়িক অফিসার ছিলেন, যারা প্রভাবশালী ভূমিকায় ছিলেন, তাদের ইচ্ছামতো ফরমায়েশি তদন্ত রিপোর্টও কিন্তু তৎকালীন সময়গুলোতে দাখিল করা হয়েছিল।